প্রিয় দর্শক, আজ 23শে মার্চ 2026 মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মুহূর্তে রীতিমতো অগ্নিগর্ভ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC অপারেশন ট্রু প্রমিস 4-এর 75তম মিসাইল হামলার কথা ঘোষণা করে তেল আবিব সহ একাধিক জায়গায় রীতিমতো আবারও ধ্বংসলীলা চালিয়েছে। উঠতে বসতে এক স্যান্ডেলে পোস্ট করছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তার নিজের কথাবার্তার মতোই চূড়ান্ত অসংলগ্ন সেই সব পোস্ট। কেন ট্রাম্পের মাথা ঠিক নেই তার একটা আভাস দিয়েছে বিবিসি। সেটা হলো এর মধ্যেই যুদ্ধে কতটা লোকসান হয়েছে আমেরিকার। বিবিসি বলছে যুদ্ধের প্রথম 2 সপ্তাহেই আমেরিকার $800 মিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 7,500 কোটি টাকার ক্ষতি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকান লোকাল টাইম শুক্রবার সন্ধ্যায় ঘোষণা দিয়েছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন, 48 ঘন্টার ভেতরে ইরান যদি পরিপূর্ণভাবে হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। জবাবে ইরান বলেছে আমেরিকা যদি এই ধরনের হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল, বিশেষ করে ইসরায়েলকে একেবারে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে ইরান লন্ড ভন্ড করে দিতেছে, সব লন্ড ভন্ড করে দিতেছে। ভাই এখন আপনি বলতেই পারেন এই যে আরব হলো ইরানের গুণগান গাওয়া, তাহলে ইরান কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। প্রিয় দর্শক, আজ 23শে মার্চ 2026 মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মুহূর্তে রীতিমতো অগ্নিগর্ভ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC অপারেশন ট্রু প্রমিস 4-এর 75তম মিসাইল হামলার কথা ঘোষণা করে তেল আবিব সহ একাধিক জায়গায় রীতিমতো আবারও ধ্বংসলীলা চালিয়েছে। এই মিশনের কোড নেম দেওয়া হয়েছে ইয়া ফাতিমা আজ জাহারা, যা মূলত আমেরিকার হামলার কড়া জবাব। আজ সোমবার সকালে দেওয়া IRGCর সরকারি বিবৃতি অনুযায়ী এই বিশেষ সামরিক পদক্ষেপটি নেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এবং নিহত ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খতিবের স্মরণে। দর্শক, আমি আপনাদের যে তথ্য বা ছবিগুলো দেখাচ্ছি এখন, তার মধ্যে ইসরায়েলের বিভিন্ন জায়গার খবর রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আপনারা তেল আবিবের যে টাটকা ছবিগুলো দেখছেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলি সেনার নতুন ঘাঁটি, বসতি এবং তাদের লুকিয়ে থাকার জায়গাগুলোকে টার্গেট করেছে। ইরানের দাবি IRGCর ইন্টেলিজেন্স ইউনিট এই জায়গাগুলোকে একেবারে নিখুঁতভাবে চিহ্নিত করেছিল এবং তারপরই এই জোরদার হামলা চালানো হয়। আর শুধু ইসরায়েল নয়, সম্পূর্ণ তথ্য হাতে পাওয়ার পর ইরান এবার তাদের মিসাইলের মুখ গুড়িয়ে দিয়েছে। সৌদি আরবের আল খার্জে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেসে দিকেও হামলা হয়েছে। জানেন কেন? কারণ এই এয়ারবেসটিকেই ইরানের বিরুদ্ধে আমেরিকার বিমান হামলার সবচেয়ে বড় হাব বলে মনে করা হয়। ইরান দাবি করেছে তারা এই মিশনে তাদের সবচেয়ে আধুনিক মিসাইল ব্যবহার করেছে, যা ওই বেসের ভিতরে থাকা আমেরিকার প্রচুর সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে। দর্শক, সেখানে এখন সকাল হচ্ছে, তাই হয়তো আস্তে আস্তে ক্ষতির আসল ছবিটা সামনে আসবে। যদিও সেনাঘাটির ভিতরের ছবি বাইরে আসতে একটু সময় লাগে, তবে এর পাশাপাশি IRGC আমেরিকান সেনাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে আজ যে তাদের প্রতিটি গতিবিধির উপর ইরানের কড়া নজর রয়েছে। দেখুন, ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা যদি আরাদের মতো সাধারণ আবাসিক এলাকায় সাধারণ মানুষের ভিড়ে লুকিয়ে থাকার চেষ্টাও করে তাহলেও তারা বাঁচবে না, কারণ ইরানের দুর্ধর্ষ ইন্টেলিজেন্সের নজর এড়িয়ে লুকিয়ে থাকার কোনো জায়গা আর সুরক্ষিত নেই। দেখুন দর্শক, পরশু রাতে ডিমোনার ঠিক পাশেই আরাব নামের যে জনবসতিতে হামলা হয়েছিল, গতকালও সেখানে হামলা হয়েছে। সেখানকার বহুতলগুলো এমনভাবে ধ্বংস হয়েছে যে দেখে মনে হচ্ছে যেন গাজার দৃশ্য। গতকাল নেতানিয়াহু ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানকার মানুষদের মধ্যে প্রবল ক্ষোভ রয়েছে। আজ সকালের যে প্রথম প্রতিবেদন, সেখানে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ইসরায়েলি সাধারণ মানুষেরা ওই এলাকা থেকে প্রাণ বাঁচিয়ে বাংকারের দিকে ছুটছে। সেটাও ওই আরাদ এলাকারই দৃশ্য। আরাদে এখন সবচেয়ে বেশি আতঙ্ক, কিন্তু ইরান সেখানে এত বড় হামলা কেন করলো তার উত্তর জানা যাচ্ছে। দেখুন, ইরান দাবি করেছে ওই এলাকায় সাধারণ মানুষের ভিড়ে ইসরায়েলি সেনারা লুকিয়েছিল, আর সেই লুকিয়ে থাকার জায়গাগুলোকেই তারা টার্গেট করেছে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। একটা চমকপ্রদ দৃশ্য সামনে এসেছে। একটি ইরানি মিসাইলের উপর স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের ছবি লাগানো, আর তাতে লেখা নো টু ওয়ার। আর সেই মিসাইল দিয়েই আজ 75তম মিসাইল ওয়েভের সূচনা করা হয়েছে। দর্শক, আজ অপারেশন ট্রু প্রমিস 4-এর এই 75তম ওয়েভের সময় ইরানি মিডিয়া একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ওই ব্যালিস্টিক মিসাইলে স্পেনের প্রেসিডেন্ট তার স্টিকার দেখা যাচ্ছে। এই অদ্ভুত দৃশ্যটা তখন সামনে এলো যখন সানচেজ আমেরিকা এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সম্পূর্ণ বেআইনি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট বলেছেন যে ইরানের উপর যে হামলা হচ্ছে এখন তা সম্পূর্ণ বেআইনি। ভাবুন দর্শক, ন্যাটোর সদস্য এবং আমেরিকার আওতাভুক্ত একটা দেশের রাষ্ট্রনেতা এত জোর গলায় বলছেন যে আমেরিকা যা করছে তা বেআইনি। এর জন্য সত্যি অনেক সাহসের প্রয়োজন। সানচেজ স্পেনে অবস্থিত জয়েন্ট মিলিটারি বেসগুলোকে ইরানের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করতে আমেরিকাকে সাফ মানা করে দিয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প স্পেনের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেওয়া সত্ত্বেও সানচেজ যুদ্ধবিরোধী বা নো টু ওয়ার অবস্থানে অনড় রয়েছেন।
ইরানের সোশ্যাল মিডিয়ায় সানচেজের এই সিদ্ধান্তের দারুণ প্রশংসা হচ্ছে এখন, আর আমেরিকার এই চাপের বিরুদ্ধে দাঁড়ানোর স্বীকৃতি হিসাবেই মিসাইলে আজ তার ছবি লাগানো হয়েছে। দেখুন, এর মাধ্যমে ইরান এখানে এটা বোঝাতে চাইছে যে যারা সত্যের পক্ষে দাঁড়ায় ইরান তাদের কদর করে। স্প্যানিশ প্রেসিডেন্টের মতে এই যুদ্ধ একটা চরম ভুল, যার মাসুল গোটা ইউরোপকে চোকাতেও হতে পারে। তবে দর্শক, এই যুদ্ধে ইরানের যে বিপুল ক্ষতি হচ্ছে সে কথা না বললে খবরটা অসম্পূর্ণ থেকে যাবে। তেহরান এবং বুশাহেরে আজ প্রবল বোমাবর্ষণ হয়েছে। শহর থেকে শুরু করে তেহরানের মধ্য, দক্ষিণ এবং পূর্ব দিক পর্যন্ত ভয়ঙ্কর সব বিস্ফোরণ হয়েছে। গোটা শহরে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে এবং খবর এও পাওয়া যাচ্ছে যে ইসরায়েল গতরাতে তেহরানে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে টার্গেট করার চেষ্টা করেছে, ঠিক যেমনটা গত পরশু 21শে মার্চ নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন। যদিও এই হামলায় ইসরায়েল কতটা সফল হয়েছে বা কোনো নেতা টার্গেট হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তেহরানের নিয়াভরণ এলাকার কাছে কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। পাশাপাশি দক্ষিণ ইরানের বুশেরেও টানা বিমান হামলা হয়েছে। তেহরানের পশ্চিমে অবস্থিত খুররামাবাদ এলাকা থেকে এমন কিছু ভিডিও সামনে এসেছে যা দেখলে শিউরে উঠতে হয়। সেখানে একটি আস্ত আবাসিক বহুতল পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে কি অবস্থা হয়েছে এর ফলে তা আপনারা আন্দাজা করতেই পারছেন। এবং এই হামলার পর গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মানুষকে টর্চের আলো জ্বেলে ধ্বংসস্তূপের নিচে নিজেদের পরিজনদের খুঁজতে দেখা গেছে। ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই হামলা ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে এবং এখনও বেশ কিছু জায়গায় মিসাইল ও ড্রোন আছড়ে পড়ার শব্দ শোনা যাচ্ছে, খবর আসছে। এবার আপনারা স্ক্রিনে যে 4টি স্যাটেলাইট ছবি দেখছেন সেগুলো এক এক করে দেখুন। ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোর উপর এয়ার স্ট্রাইক শুরু করে দিয়েছে। এটি আজ 23শে মার্চের সকালের অন্যতম বড় খবর। তেহরান থেকে এই মুহূর্তে ব্যাপক বিস্ফোরণ এবং ব্ল্যাকআউটের খবর আসছে, যা আমি আগেই আপনাদের জানালাম। কারণ গতকাল ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার চরম সীমা বেঁধে দিয়ে হুমকি দিয়েছিলেন, আর বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল আরাদের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি এবার ব্যক্তিগতভাবে ইরানের আইআরজিসি নেতাদের টার্গেট করবেন এবং অন্যান্য যে স্টেশনগুলো আছে সেগুলোও উড়িয়ে দেবেন, কারণ ডিমোনায় হামলা হয়েছিল। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতির ফলে গোটা মধ্যপ্রাচ্যের জন্য কি বিপদ অপেক্ষা করছে? যদি ইরানের উপর সত্যি এই বড় হামলাগুলো হয়ে থাকে, যার পুরো তথ্য এখনো ইরান দেয়নি, তবে ইরান এর বদলা নিতে কোথায় কোথায় হামলা করতে পারে, কত বড় হামলা করতে পারে? দেখুন, ইরান আগেই বলেছিল তারা ডিস্যালিনেশন প্লান্ট বা জল শোধনাগারগুলো উড়িয়ে দেবে। সেই অনুযায়ী ম্যাপ প্রকাশ করা হয়েছে, যেখানে কাতারের ইলেকট্রিসিটি আর ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার, ইউএইর পরিকাঠামো, বাহরাইনের সবচেয়ে বড় জল ও বিদ্যুৎ তৈরির কেন্দ্র এবং কুয়েতেও হামলা হতে পারে। খোদ ইরানের তরফ থেকেই এই ম্যাপগুলো দেওয়া হয়েছে এবং আজ বড়সড় হামলার আশঙ্কা রয়েছে। দর্শক, এই যুদ্ধে একেবারে প্রথম দিন কিছু শয়তান নিষ্পাপ শিশুদের একটা স্কুলে বোমা ফেলেছিল। এভাবেই আমাকে বলতে হচ্ছে, কারণ ওই হামলায় 170 জন শিশু শহীদ হয়েছিল। ইরানের ওই ছোট ছোট ছেলে মেয়েদের কবরের পাশে আজও রাতের অন্ধকারে তাদের বাবা মায়েরা গিয়ে বসে থাকেন। জানেন তারা কি কথা বলেন? খুব আস্তে আস্তে ফিসফিস করে তারা জিজ্ঞাসা করেন, বাবা তোমার ঠান্ডা লাগছে না তো? কিছু খেয়েছো? স্বর্গে গিয়ে জলের মধ্যে খেলা করো না, ঠান্ডা লেগে যাবে। ইরানের একজন জার্নালিস্ট একটি ভিডিও রিলিজ করেছেন, যা তেহরান টাইমসে প্রকাশিত হয়েছে। বাবা মায়েরা তাদের মৃত শিশুদের সাথে ঠিক এভাবেই কথা বলেন। সাংবাদিক ইরফান জানিয়েছেন, বাবা মায়েদের জন্য এটা সবচেয়ে ভারী রাত, যখন তারা আসেন কবরে মুখ রেখে সন্তানদের সাথে ফিসফিস করে কথা বলেন, কবরে চুম্বন করেন। রোজ রাতে ঘুমানোর আগে তারা এটাই করেন। বিশেষ করে সেই বাবা মা যাদের 2 সন্তান এই হামলায় শহীদ হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। দর্শক, সবশেষে একটা বড় পরিসংখ্যানের কথা বলি। তাসনিম নিউজের একটি বড় দাবি অনুযায়ী ইসরায়েলে অন্তত 1281 জন বা প্রায় 1300-র কাছাকাছি মানুষ নিহত হয়েছেন, কিন্তু ইসরায়েল এই তথ্য লুকিয়ে রাখছে। অন্যদিকে ইরানেও মৃতর সংখ্যা এর চেয়ে সামান্য বেশি। তাসনিম নিউজ রীতিমতো ইসরায়েলের বিভিন্ন কবরস্থানের তথ্য প্রকাশ করেছে, যেখানে হামলার পর প্রচুর মানুষকে কবর দেওয়া হয়েছে। তাদের দাবি, ইসরায়েল ও বেঞ্জামিন নেতানিয়াহু দুনিয়ার কাছে এই বিপুল ক্ষতি এবং মৃতের আসল পরিসংখ্যানটা লুকিয়ে রাখছেন। উঠতে বসতে এক স্যান্ডেলে পোস্ট করছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, তার নিজের কথাবার্তার মতোই চূড়ান্ত অসংলগ্ন সেই সব পোস্ট। কেন ট্রাম্পের মাথা ঠিক নেই তার একটা আভাস দিয়েছে বিবিসি। সেটা হলো এর মধ্যেই যুদ্ধে কতটা লোকসান হয়েছে আমেরিকার। বিবিসি বলছে, যুদ্ধের প্রথম 2 হপ্তাতেই আমেরিকার $800 মিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 7,500 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই হিসাবটি তৈরি করেছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক ইনফরমেশন স্টাডিজের গবেষকেরা। একদিকে মার্কিন ফৌজের গর্বের যুদ্ধ বিমান F-35 ধরাশায়ী হয়েছে। এরকম অবিশ্বাস্য কাণ্ডের পরেই যে খবরটা এখন সবার আলোচনার বিষয়, সেটা হলো ইরানের হাতে যে 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইল আছে, এই খবরটা ট্রাম্পের ধুরন্ধর সেনার জানাই ছিল না। কিভাবে জানা গেল এই 4000 দূরত্বের মিসাইলের কথা? আমেরিকা এবং ব্রিটেনের ভাগাভাগি করে দখলে রাখা দিয়াগো গার্সিয়া দ্বীপ ভারত মহাসাগরে একটি শক্তিশালী মার্কিন সামরিক ঘাঁটি। ইরান থেকে দূরত্ব 4000 কিলোমিটারের বেশি।
কিন্তু ইরান ওই দূরত্বে তাদের মিসাইল দেখে দিয়েছে। একটা নয়, একেবারে দুটো মিসাইলের একটি মাঝ আকাশে নষ্ট হয়েছে, অন্য মিসাইলটি আমেরিকান নৌবাহিনী SM-3 ইন্টারসেপ্টর ছুড়ে কোনো মতে প্রতিহত করেছে। দুটি মিসাইল ধ্বংস হলেও এই খবরটাই এখন ইরানি দাপটের অকাট্য প্রমাণ। আর এর মধ্যে এসেছে এই বিপুল খরচের হিসেব। আর সেজন্যই কি এবার ডিফেন্সিভ মোডে স্বঘোষিত বিশ্বজ্যাঠা ট্রাম্প। একটা দোসর ইসরায়েলের হালকি। ইরান এবার আক্রমণ করেছে ইসরায়েলের পরমাণু কেন্দ্র ডিমোনাতে। এই ডিমোনা ধ্বংস করতে পারলে ইসরায়েলের পরমাণু অস্ত্রের ভান্ডারও শেষ হয়ে যাবে। মানে ইসরায়েলেরও মোটামুটি দেওয়ালে পিঠ থেকে গেছে। যুদ্ধের 20 দিন কেটে যাওয়ার পরে একটা ব্যাপার পরিষ্কার বুঝতে পারছেন সকলেই, সেটা হলো এই যুদ্ধে ইরান বা আমেরিকা ইসরায়েলের জোট যে পক্ষই জিতুক না কেন, বিশ্ব রাজনীতির পাশা কিন্তু একেবারে উল্টে যেতে বসেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি ছিল সেখানে কিন্তু আর ফিরে আসা সম্ভব নয়। আর এই যুদ্ধের ফল যাই হোক না কেন, সব থেকে ফায়দা এর মধ্যেই তুলে নিয়েছে দুটি দেশ। গত বছর জুনেও ইরানের পরমাণু কেন্দ্রের উপর B-2 বোম্বার দিয়ে বোমা ফেলেছিলেন ট্রাম্প। 12 দিনেই সে যুদ্ধ অসমাপ্ত হয়ে শেষ হয়েছিল। কিন্তু তারপরেও ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবং হুমকি কিন্তু অব্যাহত ছিল। চীন বা রাশিয়া ট্রাম্পের হুমকির উত্তর দিলেও বড় কোনো বদল হয়নি। রাশিয়ার সঙ্গে ঠান্ডা লড়াইয়ের পর এতদিন বাদে আমেরিকা এই প্রথম এক আজব গাড্ডায় পড়তে চলেছে, যেখানে এগোলেও কাটা আর পেছলেও কাটা। এই পরিস্থিতি থেকে আমেরিকাকে এনে দাঁড় করিয়ে দিয়েছেন ট্রাম্প। তার সাথে শুল্ক হুমকি কি আর দিতে পারবেন তিনি? আমেরিকায় যুদ্ধ জিতলে কি চীন তাইওয়ান আগ্রাসনের ছাড়পত্র পেয়ে যাবে? রাশিয়া পেয়ে যাবে ইউক্রেন যুদ্ধের অজুহাত? আর ইরান জিতবে সেই চীনই। আর তেলের বাণিজ্য আরো জোরদার করবে রাশিয়া। এই এপিসোডে পাল্টে যাওয়া এই বিশ্বের পরিস্থিতিরই বিশ্লেষণ করব এবং সেই সঙ্গে জানাবো আমেরিকার হরমুজ দখলের একটি গোপন পরিকল্পনা কি করে ফাঁস করে দিয়েছে ইরানের ইন্টেলিজেন্স এজেন্সি, এবং তার ফলে দুবাইয়ের সংকট কি আরো বাড়লো। এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমেরিকার তথাকথিত অপরাজেয় F-35 যুদ্ধ বিমান ধ্বংসের পরে এবার 4000 কিলোমিটার দূরে গিয়ে হামলা করার মতো ব্যালিস্টিক মিসাইলের কথা সামনে এলো। ট্রাম্প তথা হোয়াইট হাউসের কপালে কি এখন চিন্তার ভাঁজ? একদিকে উঠতে বসতে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইরানের সমরশক্তির সব ধ্বংস করে দেওয়া হয়েছে, আমেরিকা জিতে গেছে। আর তারপরেই জানা যাচ্ছে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া লক্ষ্য করে উড়ে যাচ্ছিল ইরানি মিসাইল। একটা নয়, দুটোই নষ্ট হয়ে গেছে, আঘাত হানতে পারেনি লক্ষ্যস্থলে, ক্ষতি কিছু হয়নি। কিন্তু সত্যিই কি ক্ষতি কিছু হয়নি আমেরিকা? ইরানের কাছে যে এতটা দূরপাল্লার মিসাইল রয়েছে তাতেই অবাক হয়ে গেছেন বিশ্বের তামাম বড় দেশগুলোর কর্তারা। আর ইরানের সব শেষ করে দেওয়া হয়েছে বলে ট্রাম্পের দাবি যে নেহাতি পাগলের প্রলাপ, তাও ইরান রোজই প্রমাণ করে দিচ্ছে। দিয়াগো গার্সিয়া ভারত মহাসাগরের একটি দ্বীপ, চাগোস দ্বীপপুঞ্জের অংশ এই দিয়াগো গার্সিয়া। সেই 1970 সালের কিছুটা পর থেকেই এখানে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি হয়েছে। ইরান থেকে 4000 কিলোমিটারের বেশি দূরে হলেও এখন তার সুরক্ষিত বলে মনে করছেন না ট্রাম্পের সেনাকর্তারা। তবে এখনো দম্ভের চূড়ায় বসে রয়েছেন ট্রাম্প। এখনো সাংবাদিকদের সামনে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখালেও তার পোস্টে অদ্ভুত সব বাক্য এবং বৈপরীত্য দেখা যাচ্ছে। সকালের কথা পাল্টে যাচ্ছে বিকেলে। ট্রাম্পের সাম্প্রতিক পোস্টটি দেখলে বোঝা যাবে অপরিকল্পিত ইরান হানার মতোই তার পোস্টও কতটা দিশাহীন। পোস্টে ট্রাম্প কি লিখেছেন একটু শোনা যাক। তিনি লিখেছেন, আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমরা মধ্যপ্রাচ্যে আমাদের মহান সামরিক প্রচেষ্টা কমানোর কথা ভাবছি। ট্রাম্প লিখেছেন, ইরানের মিসাইল সক্ষমতা, লঞ্চার এবং সেগুলোর সঙ্গে সম্পর্কিত সবকিছু সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ইরানের প্রতিরক্ষার শিল্প ভিত্তিটাই ধ্বংস করা হয়েছে। তৃতীয়ত, তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীকে নিশ্চিহ্ন করা হয়েছে, যার মধ্যে বিমান প্রতিরোধ ব্যবস্থাও অন্তর্ভুক্ত। তিনি আরো লিখেছেন, কখনো ইরানকে পারমাণবিক সক্ষমতার কাছাকাছি যেতে দেওয়া হবে না। তিনি আরো লিখছেন, আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের সর্বোচ্চ স্তরে রক্ষা করা হবে, যার মধ্যে রয়েছে ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং অন্যান্য দেশ। মজার ব্যাপার হলো, যাদের রক্ষা করার কথা বলছেন ট্রাম্প, ইরানি মিসাইলের হামলায় তাদের অবস্থা সব দিক থেকেই খারাপ। মানে একেবারে পর্যুদস্ত বললেই ঠিক বলা হয়। এর মধ্যে দুবাইকে প্রায় পথে বসিয়ে দিয়েছে ইরান। এ প্রসঙ্গে সাম্প্রতিক যা ঘটেছে তা পরে বলছি। আর হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প তার সাম্প্রতিক টুইটে যা বলেছেন তা কিন্তু বেশ লক্ষ্য করার মতো। তিনি লিখছেন, হরমুজ প্রণালীকে সুরক্ষিত করতে হবে এবং প্রয়োজনে অন্য দেশগুলিকে পাহারা দিতে হবে। মানে কি বলতে চাইছেন বিশ্বজ্যাঠা? যেসব দেশ হরমুজ প্রণালী ব্যবহার করে এখন তাদেরই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নিজেদের জন্য নিরাপদ রাস্তা খুঁজে বার করতে হবে। তিনি আরো বলেছেন যে আমেরিকা তখনই তাদের সাহায্য করবে যদি তাদের অনুরোধ করা হয়। কিন্তু আরবের বিলাসী জীবনে অভ্যস্ত শেখেদের মাথায় বজ্রপাতের সামিল। পেট্রোডলারের রমরমায় যাদের সম্পদ সে 70 দশক থেকে বাড়তে বাড়তে এখন হিমালয়ের সমান, এখন আমেরিকায় বলে কিনা তাদের নিজেদের নিরাপত্তা নিজেরাই করতে হবে।
এটাকে কি গাছে তুলে মই কেড়ে নেওয়া বলে? ট্রাম্পের এই ডাকে তাই কোনো দেশই সাড়া দেয়নি। আমেরিকার সাথে কোয়াডে রয়েছে 3টি দেশ, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। সর্বশেষ খবরে জানা যাচ্ছে জাপান ইরানের শর্ত মেনে ডলার ছেড়ে চীনের মুদ্রা ইউয়ান দিয়ে হরমুজে জাহাজ পার করাচ্ছে। এখানে বলে নেওয়া ভালো, আল জাজিরা সংবাদ মাধ্যমে বলা হয়েছে জাপান বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে তাদের মোট আমদানির প্রায় 90% তেল নিয়ে থাকে। তাই হরমুজ প্রণালী তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াও ট্রাম্পের হরমুজ চলো ডাক এড়িয়ে স্পষ্টভাবে না বলে দিয়েছে। মানে ইরানের তরফ থেকে এটা একটা দুর্দান্ত কূটনৈতিক চাল। মজার ব্যাপার হলো, গত বছর ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সামনে বসিয়ে বিশ্বের সমস্ত সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প উদ্ধতভাবে বলেছিলেন ব্রিক্স মৃত। মোদী ব্রিক্সের শুধু একজন সাধারণ সদস্যই নন, ব্রিক্সের প্রতিষ্ঠাতা 4 দেশের মধ্যে অন্যতম। মোদী কিন্তু তখন চুপ করেছিলেন। আর 1 বছর পরে ব্রিক্স নয়, ট্রাম্পের সাধের কোয়াডই কার্যত মৃত হতে চলেছে। কোয়াডের প্রতিষ্ঠাতা দেশও ভারত, সঙ্গে রয়েছে আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। 2007 সালে প্রতিষ্ঠিত হলেও 2020 সালের পর কোয়াডকে একটি পূর্ণাঙ্গ শক্তি এবং নিরাপত্তা চক্র হিসেবে আরো সুসংহত করা হয়। আর এর পেছনে ট্রাম্পের একটা বড় ভূমিকা ছিল। মানে মোদির আমলেই কোয়াডের রমরমা শুরু হয়। সেই কোয়াডের একটি দেশ জাপানের জন্য হরমুজ প্রণালী নিরাপদ হতে চলেছে ইরানি আশ্বাসে। অস্ট্রেলিয়াও এখন সেই পথে। তাহলে কোয়াডের আর অস্তিত্বের কি থাকলো? হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানের জন্য ইরান কূটনীতিতে একটা বাড়তি সুবিধা পেয়ে থাকে। আর এবার কি দুবাইয়ের বিপদ আসন্ন? কারণ আমেরিকার একটি বড় চাল ধরে ফেলেছে ইরানের ইন্টেলিজেন্স এজেন্সি। সেটা কি রকম? পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর মুখে দুটো ছোট দ্বীপ এখন ইরানের কাছে প্রতিরক্ষার দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটো দ্বীপের নাম আবু মুসা এবং গ্রেটার নাম। এই দুটো দ্বীপ থেকে মাত্র 70-80 কিলোমিটার দূরেই দুবাই। ইরানের গোয়েন্দা সূত্রের খবর, দুবাইয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসর্টে গোপনে ঘাঁটি গেড়েছে মার্কিন ফৌজ। তারা ওই দুটো দ্বীপের দখল নিতে পরিকল্পনা চলেছে। এই দুটো দ্বীপ দখল করতে পারলে হরমুজ প্রণালী দখলের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আমেরিকার কাছে। সুতরাং ইরান স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে দুবাইকে, আমেরিকাকে কোনোভাবে এই কাজে সহায়তা করতে যেও না, আর তা করলে দুবাই উড়িয়ে দিতে দ্বিধা করবে না ইরানি সেনারা। এবং তাদের যে এই কাজ করার শক্তি রয়েছে তা দিয়াগো গার্সিয়ায় মিসাইল ছুড়ে বুঝিয়ে দিয়েছে ইরান। আর এতে আরো একটি বার্তা দিয়ে দিল তারা। সেটা কি? ভেবে দেখুন, তাদের 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইলের আওতায় কিন্তু এসে গেছে গোটা ইউরোপই। কিন্তু ট্রাম্প ভেঙেও মাচকাচ্ছেন না। এখন তাকে কেউই আর বিশ্বাস করে না। স্বয়ং আমেরিকায় ডেমোক্র্যাটরা তো বটেই, ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের একাংশ তাকে প্রশ্ন করতে শুরু করেছে। এই যুদ্ধে আমেরিকা যদি সত্যিই জেতে, অর্থাৎ ইরানকে নত করতে পারে, তাহলে এরপরে তাদের টার্গেট কি হবে? কিউবা। আর আমেরিকা যদি সর্বত্র এরকম দাদাগিরি চালাতে থাকে, তাহলে রাশিয়াই বা ইউক্রেন নিয়ে একঘরে কেন হবে? চীনই বা কেন ছাড়বে তাইওয়ানের দাবি? আর ইরানের মুখ পুড়িয়ে যদি ট্রাম্পকে পিটটান দিতে হয়, তাহলে পেট্রো ডলারের কি হবে? অর্থাৎ শুধু সামরিক হারই নয়, ডলারের হারও কি সহ্য করতে হবে আমেরিকাকে? আর এরপরে কি ট্রাম্প করতে পারবেন সেই উদ্ধত শুল্ক যুদ্ধ? আর দেশের মানুষকেই কি বলবেন তিনি? অর্থাৎ এই যুদ্ধে আমেরিকা যে রেজাল্টই করুক না কেন, পরীক্ষায় প্রথম আর দ্বিতীয় স্থানটা কিন্তু দখল করে বসে আছে চীন এবং রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প আমেরিকান লোকাল টাইম শুক্রবার সন্ধ্যায় ঘোষণা দিয়েছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন, 48 ঘন্টার ভেতরে ইরান যদি পরিপূর্ণভাবে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। জবাবে ইরান বলেছে, আমেরিকা যদি এই ধরনের হামলা চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল, বিশেষ করে ইসরায়েলকে একেবারে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে। তার মানে দুই পক্ষ এই হরমুজ প্রণালী খুলে দেওয়া না দেওয়া নিয়ে একেবারে শক্ত একটা অবস্থানে দাঁড়িয়েছে। এক পক্ষ বলছে ইরানের উপর হামলা চালানো হবে, ইরান বলছে পাল্টা জবাব দেওয়া হবে। ইরান শুধু বিদ্যুৎ অবকাঠামো বা জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালাবে তা না, ইরান এ কথাও বলেছে যে ইসরায়েলের যে ডিস্যালিনাইজেশন প্রজেক্ট আছে, অর্থাৎ পানি লবণাক্ত মুক্তকরণ যে প্রজেক্ট, সেই প্রজেক্ট একদম ধ্বংস করে দেওয়া হবে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ইসরায়েল যে পানি পান করে, ইসরায়েলের যে পানি ব্যবহার হয়, তার 80% সাগরের পানিকে লবণ মুক্ত করে সেই পানি পান করে। আর ইরানে এর সম্ভবত 2%, একেবারেই কম। ইরানের পানি প্রধানত আলবোর্স পর্বতমালায় যে বরফ জমে, সেই বরফগলা পানি থেকে মূলত তারা ব্যবহারের পানি পেয়ে থাকে। এবং ইরান শুধু পানি নিজেরা পায় না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পানি রপ্তানি করেও থাকে, এটাও আমি জানি। তো সেক্ষেত্রে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায়, তাহলে ইরান পাল্টা হামলা চালাবে এবং যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে তেলের বাজারে প্রচন্ড রকমের প্রভাব ফেলবে। যদি হামলা চালায়, ইরান পাল্টা হামলা চালাবে এবং যুদ্ধ মারাত্মক আকারে ছড়িয়ে পড়বে। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য না, এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। কারণ আমরা এর মধ্যে জেনেছি ব্রিটিশ সাবমেরিন আরব সাগরে এসেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ যোগ দেওয়ার জন্য। আবার ব্রিটেন যদি জড়িয়ে পড়ে, তাহলে রাশিয়া, চীন বা ইরানের আরো যারা মিত্র আছে, বিশেষ করে আঞ্চলিক যে সমস্ত শক্তি, তারা কিন্তু এখনো কার্যত শুরু করেনি, শুধুমাত্র
হিজবুল্লাহ অর্থাৎ লেবাননের এই যোদ্ধা গোষ্ঠী শুধুমাত্র তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে জড়িয়ে গেছে, আর বাকিরা কিন্তু এখনো কেউ ইসরায়েলের বিরুদ্ধে শুরু করেনি। যদি ইরানের উপরে হামলা চালায় তাহলে ইরান প্রচন্ড রকমের জবাব দেবে এবং যুদ্ধ অনেক বেশি বিস্তৃত হবে। এই সময় সম্ভবত মধ্যপ্রাচ্যের অনেকগুলো প্রক্সি ফোর্স জড়িয়ে যাবে। পাশাপাশি ইরানের যারা মিত্র তারা কি করবে সেটাও বড় প্রশ্ন, সেটাও দেখার ব্যাপার। সেই কারণেই বলছি যে আজকের ভেতরেই ফাইসালা হবে, পরিষ্কার হবে যুদ্ধের গতি প্রকৃতি কোথায় যাচ্ছে আর যুদ্ধের পরিণতি কি হবে। আমেরিকা যদি হামলা না চালায় তাহলে আস্তে আস্তে খানিকটা কুল ডাউন হবে এবং আমার মনে হয় যে হয়তো আন্তর্জাতিক অঙ্গন থেকে কূটনীতির একটা পদক্ষেপ নিলে, উদ্যোগ নিলে হয়তো ধীরে ধীরে একটা সমাধানের দিকে যাবে। কিন্তু আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে আরো যা হবে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জ্বালানির দাম কোথায় গিয়ে ঠেকবে সেটা আসলে আমরা কল্পনা করতে পারছি না। কারণ ইরান এরই মধ্যে ঘোষণা দিয়েছে ইরানের উপর যদি হামলা চালানো হয় তাহলে, ইরানের উপর হামলা চালানো বলতে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর যদি হামলা চালানো হয় তাহলে ইরান একেবারে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে। খোলা তো পরে কথা, পুরোপুরি বন্ধ করে দেবে। তার মানে হরমুজ প্রণালী হবে মহারণক্ষেত্র। যখন হরমুজ প্রণালীর মহারণক্ষেত্র তখন কেউ যত নিরাপত্তাই দেওয়া হোক না কেন কেউ এখানে জাহাজ নিয়ে আসবে না। কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স করবে না কোনো জাহাজের। অতএব তেল এবং গ্যাস এই যে হরমুজ প্রণালী দিয়ে যেটা বের হতো সেটা যাবে না আন্তর্জাতিক বাজারে, টোটালি বন্ধ হয়ে যাবে। প্রতি ব্যারেল তেল এখন $112 থেকে $120 এর ভেতরে বেচা কেনা হচ্ছে। এই তেলের বাজার আলটিমেটলি $200 চলে যাবে কিংবা তারও বেশি হবে, তা অসম্ভব কিছু না। কারণ তেলের বাজারে হাহাকার লেগে যাবে। এই 20% তেল একদম টোটালি বন্ধ হয়ে যাবে আন্তর্জাতিক মার্কেটে যাওয়া। তাহলে কি হবে? আমেরিকা তেলের সমাধান, হরমুজ প্রণালী খুলে দিয়ে তেলের সমাধান করার চেষ্টা করছে ইরানের উপর বোমা মেরে। যদি তাই ঘটে তাহলে হিতে বিপরীত হবে, আর কিছু না। ডোনাল্ড ট্রাম্পকে এটা বোঝানো দরকার, তার মন্ত্রিসভায় এটা বোঝানোর মতো কোনো লোক নেই। আন্তর্জাতিক কোনো নেতা বা নেতারা যদি চেষ্টা করে তাকে বোঝানোর, হয়তো হতে পারে কিছু কাজ। কারণ ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় যারা সদস্য তাদেরকে সব তার কর্মচারী মনে করে ডোনাল্ড ট্রাম্প, এটা বাস্তবতা। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের এবং গ্যাসের দাম একইভাবে বাড়বে, ভয়াবহ রকমের সংকট পড়ে যাবে, সামাল দিতে পারবে না আমেরিকা কোনো মতেই। কত মারবে? এবং ইরান তো বসে থাকবে না। সেক্ষেত্রে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তেলের ব্যাপারে যে শান্তি স্থাপনের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, তা হবে না, এতে বিপরীত হবে। সর্বশেষ আরেকটা প্রসঙ্গ বলি, এরই মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, হংকং, ওয়াল স্ট্রিট অর্থাৎ আমেরিকার যে স্টক এক্সচেঞ্জ, এর প্রত্যেকটা জায়গায় ব্যাপক ধর্ষণ হয়েছে, ব্যাপক। জাপান এবং কোরিয়ায় 4% থেকে 4.5%, এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হংকং এই সমস্ত জায়গায় 1%, 1.5%, 2% শেয়ার মূল্য কমে গেছে। ব্যাপক আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে। ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে, ডোনাল্ড ট্রাম্প তো মূলত জমি জমার ব্যবসা করে, প্লটের ব্যবসা করে মনে হয়। তার পক্ষে সম্ভবত এই জ্বালানির বাজার বোঝা মনে হয় সম্ভব না। তাকে বোঝানোর জন্য কোনো এক্সপার্ট বা একটা এক্সপার্ট গ্রুপ দরকার। আমরা আহ্বান জানাবো কোনো এক্সপার্ট গ্রুপ ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ বন্ধ করার জন্য বোঝাবেন। এবার 3 নম্বর পয়েন্ট, এই যুদ্ধ ঠিক করে দেবে ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্গনে, বিশ্ব রাজনীতির অঙ্গনে চীন এবং রাশিয়ার অবস্থান কি হবে এবং তাদের অস্ত্র বাজারের কি পরিস্থিতি দাঁড়াবে। আমরা সবাই কম বেশি জানি এই যুদ্ধে ইরান তার নিজস্ব অস্ত্র দিয়ে, তার নিজস্ব সামরিক সরঞ্জাম দিয়ে যুদ্ধ করছে। এর পাশাপাশি চীন এবং রাশিয়ার টেকনোলজি, সামরিক সরঞ্জাম, অস্ত্র, বিভিন্ন রকমের সিস্টেম এখানে কাজ হচ্ছে, এগুলো ব্যবহার করা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং ইরানের ভিতর দিয়ে একরকমের ডিফেন্স পাচ্ছে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে এই যুদ্ধে যদি ইরান জিতে যায় তাহলে অবধারিতভাবে চীন এবং রাশিয়ার অস্ত্রের বাজার সারা বিশ্বে রমরমা হবে। আমেরিকা এবং ইসরায়েলের বাজার ভীষণভাবে পড়ে যাবে, এটা অবধারিত। কারণ আমরা কিছুদিন আগে জেনেছি, জানি না, যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে চীনের যে বিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার হলো তাতে ভারত বেশ নাজেহাল হয়ে গেল এবং তাদের অনেকগুলো বিমান ধ্বংস হয়ে গেল। এরপরে হু করে চীনের অস্ত্র, বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং বিমানের চাহিদা বেড়ে গেল এবং তারা বেশ একটা ভালো ব্যবসা করে দিয়েছে এবং এখনো ব্যবসা করছেন। ইরান যুদ্ধে যদি আমেরিকা, ইসরায়েল হেরে যায়, পরাজিত হয় বা খুব কোণঠাসা অবস্থায় গিয়ে যুদ্ধবিরতি করে, তাহলে নিশ্চিত থাকুন চীন এবং রাশিয়ার অস্ত্রের বাজার মারাত্মকভাবে চাঙ্গা হবে, বেড়ে যাবে, হু করে ডিমান্ড বেড়ে যাবে। বহু দেশ চীন এবং রাশিয়ার অস্ত্রের দিকে নতুন করে ঝুঁকে যাবে। এমনকি আরো বিশ্বের পরিস্থিতিও বদলে যাবে, আর ইরান তো বিশ্ব অঙ্গনে একটা হিরো হয়ে যাবেই। এই যে অস্ত্রের বাজার, পেট্রোডলার, এগুলো নিয়ন্ত্রণ করবে অনেকটা ইরান, রাশিয়া এবং চীন। ব্যাপারটা এরকম ঘটবে। তাই যদি ঘটে তাহলে বিশ্ব অঙ্গনে ইরান, রাশিয়া, চীন এই যে ত্রিমুখী যে বলয়, একটা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে দেওয়ার কথা তাদের প্রতিশ্রুতিতে রয়েছে, সেই দিকে আগাবে এবং বিশ্ব রাজনীতির অঙ্গনে চীন এবং রাশিয়া একটা আলাদা অবস্থানে চলে যাবে। একই সাথে ইরানও ভালো অবস্থানে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে এই যুদ্ধ ঠিক করে দেবে বিশ্বের অনেক কিছুর গতি প্রকৃতি।